ওকে। তো লাস্ট লেকচারে আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, যেখানে আমরা আলোচনা করছিলাম যে আমরা কিভাবে টপিকগুলো শিখবো, কিভাবে ওয়ান বাই ওয়ান আমরা এগিয়ে যাব। প্রথমে থিওরি পড়বো, তারপরে থিওরির মাঝে মধ্যে আমরা প্রবলেম প্র্যাকটিস করব, তাতে আমাদের কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো সেগুলো আমরা লাস্ট লেকচারে আলোচনা করে ফেলেছি, যেখানে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম একটা। তো আজ থেকে আমরা এবার মেন টপিক শুরু করব। তো আমরা এখন ভেক্টর চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি ক্লাস 11-এর। তার আগে আমরা জেনে নিই ভেক্টর কী, স্কেলার কী, এগুলো। তো আমাদের চারপাশে যে সমস্ত পরিমাপযোগ্য যে রাশিগুলো রয়েছে, যেগুলো আমরা মাপতে পারি দৈনন্দিন জীবনে, যেগুলো আমরা মাপযোগ করি, যেমন ভর হতে পারে, ওজন, সময়, দৈর্ঘ্য, গতিবেগ, বল, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে স্কেলার এবং দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর। স্কেলার অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর। তো স্কেলার কি, ভেক্টর কি, এগুলো তো আমরা সবাই জানি, আমরা 9-10 এগুলো পড়েছি। তো তাও আমি একটু ইন্ট্রোডাকশন শর্টে একটু বলে দিচ্ছি। স্কেলার হচ্ছে সেগুলো যেগুলো আমাদের মাপার জন্য শুধু তার পরিমাণটা হলেই যথেষ্ট হয়। মানে যেমন ধরো, আমি দোকানে কিছু কিনতে গেলাম, ধরো চাল কিনতে গেছি। তো আমি 5 কিলো চাল বললেই দোকানদার বুঝে যাবে যে হ্যাঁ, একে 5 কিলো চাল দিতে হবে। বা ধরো যদি সময় বলি, তো কত ঘন্টা বা কত মিনিট সেটা বললেই সেটা সাফিসিয়েন্টলি বোঝা যায় যে হ্যাঁ, এটা এই এত সময়ের কথা বলছে। তো এই যে যে সমস্ত রাশিগুলোকে শুধুমাত্র তাদের পরিমাণ দিয়েই তাদেরকে প্রকাশ করা সম্ভব হয়, তাদেরকে বলা হচ্ছে স্কেলার। তো স্কেলার কাকে বলা হয় সেগুলো কম বেশি জানা হয়ে গেছে। তো স্কেলারের এক্সাম্পল কি হতে পারে? স্কেলারের এক্সাম্পল হতে পারে, আর আগের দিন আমি বলেছিলাম যে আমি জিনিসগুলো ইংলিশেই বলবো। তো আমি এখানে লেখার সময় ইংলিশ টার্মগুলো ইউজ করছি, যদিও আমি বাংলাগুলো বলে দেবো। তো আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তো স্কেলারের এক্সাম্পল হচ্ছে মাস, যেটাকে বলা হয় ভর, বা হতে পারে লেন্থ, হতে পারে দৈর্ঘ্য, অথবা হতে পারে সময়। তো এইগুলো হচ্ছে স্কেলার রাশি। আরও অনেক রয়েছে, সেগুলো তোমরা আরও ডিটেলে পরবর্তীকালে জানতে পারবে। আমি এখানে সব এক্সাম্পলগুলো দেওয়া সম্ভব নয়। তো এইগুলোকে বলা হচ্ছে মোটের ওপর স্কেলার রাশি। আর তাহলে ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি বলতে সেগুলোকে বোঝায় যাদের মান এবং অভিমুখ অর্থাৎ ডিরেকশন মানে দুটোকেই প্রকাশ করতে হয় একটা ভেক্টর কোয়ান্টিটিকে প্রকাশ করার জন্য। তো এটার মানে কি? ভেক্টর মান এবং অভিমুখ, এটার মানেটা কি? তো একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। তো ভেক্টরের কয়েকটা এক্সাম্পল হচ্ছে তোমাদের গতিবেগ হতে পারে, যেটাকে ইংলিশে ভেলোসিটি বলে। ত্বরণ হতে পারে, ইংলিশে যেটাকে ত্বরণ বলা হয়। বল হতে পারে। এইরকম আরও অনেক এক্সাম্পল রয়েছে যেগুলোকে ভেক্টর কোয়ান্টিটি হিসাবে ধরা হয়। তো ভেক্টর কোয়ান্টিটিকে আমি একটু এক্সাম্পল দিয়ে বলছি। মনে করা যাক, এখান থেকে একটা কোনো এক ব্যক্তি মনে করো একটা গাড়ি এখান থেকে, এই মূল বিন্দু থেকে, এটা হচ্ছে পূর্ব দিক, পশ্চিম দিক, এটা উত্তর, এটা দক্ষিণ। তো একটা গাড়ি রয়েছে, সেটা মনে করো এ গাড়িটা রয়েছে। তো এ পূর্ব দিকে 10 কিলোমিটার/সেকেন্ড গতিবেগে পূর্ব দিকে যাওয়া শুরু করলো, এবং তার খানিকক্ষণ পরে, মনে করো 5 মিনিট পরে, বির যে গাড়িটা রয়েছে, সরি এটা এ যেটা প্রথমে চলা শুরু করেছে, এবং বি যে গাড়িটা রয়েছে সেটা মনে করো 10 মিনিট পরে সে 20 কিলোমিটার/সেকেন্ড, আর একটা গাড়ি রয়েছে বি, সেটা 20 কিলোমিটার, সরি
কিলোমিটার পার সেকেন্ড অনেকটাই বেশি হয়ে যাবে, 20 কিলোমিটার পার আওয়ার করে নিচ্ছি, 20 কিলোমিটার পার আওয়ার। গাড়ির গতিবেগ সাধারণত 20 কিলোমিটার পার সেকেন্ড হওয়া অসম্ভব, তো কিলোমিটার পার আওয়ার এটা ঠিকঠাক। তো বি যে গাড়িটা রয়েছে সে 10 মিনিট পরে সে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে চলা শুরু করলো। তো এখন প্রশ্নটা হচ্ছে যে অবভিয়াসলি বি এর গতিবেগ বেশি এর থেকে, তাহলে বি একটা সময় পরে একে ক্রস করবে। তো তোমাকে বের করতে বলা হলো যে কত সময় পরে এই বি একে ক্রস করবে। তো এখানে অনেকে হয়তো ক্যালকুলেশন করে একটা টাইম বের করে ফেলবে, তো কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি, মনে করো বি যে গাড়িটা রয়েছে, যে সেকেন্ড গাড়িটা, সেটা মনে করো এই দিকে না গিয়ে এসে উত্তর দিকে যাওয়া শুরু করলো, বা পশ্চিম দিকে কিংবা দক্ষিণ দিকে, বা আরবিটারি কোনো একটা ডিরেকশানে এসে যাওয়া শুরু করলো। তাহলে কি বি এর পক্ষে একে কোনো দিনও ক্রস করা সম্ভব নয়, তাই নয় কি? যদি না বি এ যে ডিরেকশানে গেছে সেই ডিরেকশানে যদি না যাওয়া শুরু করে, তাহলে সে বি কোনো দিনই একে ক্রস করতে পারবে না। তো পয়েন্টটা বোঝা গেল? তার মানে হচ্ছে কি, যখনই আমি একটা গতিবেগ সংক্রান্ত কিছু একটা বলছি, তখন আমাকে সেই গতিবেগটার ডিরেকশন কোন দিকে, সেই গাড়িটার ডিরেকশন কোন দিকে, সেটা কিন্তু আমাকে বলতেই হবে। না হলে কিন্তু আমার পক্ষে এটা কখনোই বের করা সম্ভব নয় যে এই বি কখন একে ক্রস করবে। তার মানে আমাকে যদি বি এর গতিবেগ আমাকে বলতে হয়, তাহলে আমাকে এটা অবশ্যই বলতে হবে যে হ্যাঁ, যে বি যে গাড়িটা রয়েছে, সেকেন্ড যে গাড়িটা, সেটা এ ডিরেকশনেই চলা শুরু করেছে 10 মিনিট পরে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে। তবে গিয়ে আমি এটা ক্যালকুলেশন করতে পারবো, আদারওয়াইজ এটা ক্যালকুলেশন করা সম্ভব নয়। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। মনে করো একই রকম ছবি আঁকছি, তো মনে করা যাক যে এখানে একজন ব্যক্তি রয়েছে এ, আর সে আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে বিকে যে সে কতটা দূরে রয়েছে, এ থেকে কত দূরে রয়েছে। তো সে বলল যে এ থেকে, অর্থাৎ মূলবিন্দু থেকে সে 1 কিলোমিটার দূরে রয়েছে। তাহলে কি এর পক্ষে এটা আদৌ মানে বোঝা সম্ভব যে বি এর এক্স্যাক্ট পজিশানটা কোথায়? এটা কিন্তু সম্ভব নয়, কারণ 1 কিলোমিটার সে এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে, অথবা যে কোনো ডিরেকশানে হতে পারে। যতক্ষণ না বি একদম ক্লিয়ারলি মেনশন করছে যে আমি হ্যাঁ, যে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে রয়েছি অথবা উত্তর দিকে 1 কিলোমিটার দূরে রয়েছি, ততক্ষণ কিন্তু এই এর পক্ষে বোঝা সম্ভব নয় যে বি এর এক্স্যাক্ট পজিশানটা কোথায়। তো এখানে যে এ বি এর যে পজিশান, সেটা বোঝার জন্য আমাদের ডিস্ট্যান্স, মানে তার মান এবং ডিরেকশন দুটোই কিন্তু আমাদের দরকার। তো এখানে আমরা যেটা এক্সাম্পল দিলাম, এটা ছিল ভেলোসিটির এক্সাম্পল। তো এটা ভেলোসিটির এক্সাম্পল, আর এখানে আমরা যেটা বললাম এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। তো আমার বাংলা হাতের লেখা খুবই ভালো, তো এটা আমরা ডিসপ্লেসমেন্টের একটা এক্সাম্পল দিলাম। তো অর্থাৎ এখানে ডিসপ্লেসমেন্টও হচ্ছে একটা ভেক্টর রাশি। এবং আমরা ধীরে ধীরে যখন এগোবো কোর্সের সাথে সাথে, তখন আমরা আরও অনেক আলাদা আলাদা রকম ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে আমরা জানবো। ভেক্টর কীভাবে যোগ হয়, ভেক্টর কীভাবে বিয়োগ হয়, গুণ, এই সমস্ত জিনিসগুলো আমরা ধীরে ধীরে শিখব। এবং ভেক্টর নিয়ে আরও জটিল ক্যালকুলেশনও আমরা ধীরে ধীরে করার প্র্যাকটিস করব, যেগুলো আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তড়িৎচুম্বকীয় ক্ষেত্র, এই সমস্ত চ্যাপ্টার যেগুলো একটু অ্যাডভান্স চ্যাপ্টার, সেই সব জায়গায় আমরা এগুলো ডিটেলে শিখব। ওকে, তো
ভেক্টর এবং স্কেলারের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। এইবারে ভেক্টরের কিছু ক্লাসিফিকেশান রয়েছে। ভেক্টর যেমন ধরো একটা ভেক্টর রয়েছে এ এবং আরেকটা ভেক্টর রয়েছে বি, এবং যদি এই এ ইকুয়াল টু বি আমি বলতে পারি, অর্থাৎ দুটো ভেক্টরের যদি মান এবং অভিমুখ দুটোই যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। তো সেটাকে আমরা কি বলবো? ইকুয়াল ভেক্টর। তো ইকুয়াল ভেক্টর আমি কাদেরকে বলবো? যদি তাদের মান এবং অভিমুখ দুটোই সমান হয়। ঠিক আছে, তো একটা হয়ে গেল ইকুয়াল ভেক্টর। সেকেন্ড টাইপ কি আছে? মনে করো সেকেন্ড টাইপ হচ্ছে অপোজিট ভেক্টর। আগে লিখে দিই আমি। তো অপোজিট ভেক্টর বলতে নাম শুনেই তোমরা বুঝতে পেরেছ যে যদি অপোজিট মানে হচ্ছে তাদের মান একই কিন্তু তাদের ডিরেকশন আলাদা। তো আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি। কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে প্রকাশ করতে হলে একটা সবসময় তীর চিহ্ন ব্যবহার করা হয়। তো যেখানে এই এটা প্রকাশ করে তার মানকে, তো অনেক সময় পরম মানকে এই মড দিয়েও প্রকাশ করা হয়। এটাকে বলা হয় ম্যাগনিটিউড, অর্থাৎ পরম মান। এবং এই যে তীর চিহ্নটা রয়েছে এটা প্রকাশ করে তার ডিরেকশন। এমনিতে তীর চিহ্ন দেখে ডিরেকশন বোঝা যাবে না, কিন্তু তীর চিহ্নটা এটাই ডিফাইন করে যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাই। এবং ডিরেকশন আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হয় যে তার ডিরেকশন কোন দিকে। তো এক ভেক্টরকে মেনলি এইভাবে ডিফাইন করা হয়। এ এ বলে এ নয়, এ জায়গায় বি, সি, পি, কিউ, আর, এস যা খুশি ব্যবহার করতে পারো। বা ধরো কীরকম বলবো, ধরো ও এ যদি গ্রাফিক্যালি আমি লিখি, এটা ধরো যদি ও হয় মূল বিন্দু, এবং মনে করো একটা পয়েন্ট এ পর্যন্ত আমি একটা এরকম সরলরেখা টেনে একটা তীর চিহ্ন দিয়েছি। তো এই যে ভেক্টরটা রয়েছে, এই যে ভেক্টরটা, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি ও এ। তো ও এ লেখার মানে হচ্ছে এই ভেক্টরটার হেড হচ্ছে এতে এবং টেল হচ্ছে ওতে, এবং ভেক্টরটার ডিরেকশন হচ্ছে ও থেকে এর অভিমুখে, এবং ভেক্টরটার মান হচ্ছে এই যে মূলবিন্দু থেকে এ পর্যন্ত যে মান, সেটাই হচ্ছে এই ভেক্টরের মান, যেটাকে অনেক সময় এই মড দিয়েও এটাকে লেখা হয়। ঠিক আছে, তো এটা একটু মিস হয়ে গেছিলো, তো এখন বলে দিলাম। ঠিক আছে, তো আমরা আলোচনা করছিলাম ভেক্টরের ক্লাসিফিকেশান নিয়ে। তো ইকুয়াল ভেক্টর আমরা জেনে গেছি যে যদি দুটো ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই সমান হয় তাহলে সেটাকে ইকুয়াল ভেক্টর বলা হয়। এবং অপোজিট ভেক্টর অর্থাৎ বিপরীত ভেক্টর আমরা তখনই বলবো যদি তাদের মানটা সমান হয়, অর্থাৎ মড এ ইকুয়াল টু মড বি, কিন্তু তাদের ডিরেকশানটা উল্টো। ডিরেকশানটা উল্টো মানে এই রকম এ ইকুয়াল টু মাইনাস বি। তো এইটাকে আমরা বলবো অপোজিট ভেক্টর। তো তো এখানে আমরা এক্সাম্পল দিয়ে দুটোই বোঝার চেষ্টা করি। মনে করো এই একটা রয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর, এবং এই একটা রয়েছে, এটা হচ্ছে বি ভেক্টর। তো এখানে এক্স্যাক্টলি অতটা সমান বোঝা যাচ্ছে না, কিন্তু মোটার উপর এটা বোঝার চেষ্টা করো। তো এ এবং বি দেখো তার মানটাও সমান এবং ডিরেকশনটাও মোটের উপর সমান, তো এটাকে আমরা বলছি ইকুয়াল ভেক্টর। আর যদি মনে করো যে এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তো এখানে দেখো বুঝতেই পারছো যে তার মানটা মোটের উপর সমান কিন্তু ডিরেকশনটা দেখো অপোজিট, তো এটাকে আমরা বলবো অপোজিট ভেক্টর। এবং প্রথমটা ছিল ইকুয়াল ভেক্টর।
ওকে, তো এইরকম থার্ড যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কাদেরকে বলা হয়? কোলিনিয়ার ভেক্টর হচ্ছে, মনে করো মানে এক বা একাধিক ভেক্টর যদি একই লাইনে থাকে, কোলিনিয়ারের বাংলা হচ্ছে সমরেখ। তো এটাই, যদি এক বা একাধিক ভেক্টর যদি একই লাইনে থাকে, অর্থাৎ যদি তাদের ডিরেকশনটা ইকুয়াল অথবা অপোজিট দুটোই হতে পারে, কিন্তু যদি একটা লাইনের উপর লাই করে, তো তাদেরকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলবো। তো এবং এদের ম্যাগনিটিউড যা খুশি হতে পারে, কোনোটা ছোট হতে পারে, কোনোটা বড় হতে পারে, ম্যাগনিটিউড নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তাদেরকে একটা লাইনের উপর তাদেরকে থাকতে হবে। তো মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তো তিনটে ভেক্টর, বা আর একটা এক্সাম্পল নিয়ে নাও যার ডিরেকশনটা অপোজিট। তো এই একটা ভেক্টর ধরে নাও, এর ডিরেকশনটা অপোজিট, আমি ইচ্ছা করেই নিলাম, কিন্তু যেহেতু চারটে ভেক্টরই একটা লাইনের উপর রয়েছে, তো এই চারটে ভেক্টরকে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, আর কি আছে? কো ইনিশিয়াল ভেক্টর, আগে লিখে নিই। কো ইনিশিয়াল ভেক্টর কাকে বলে? যদি একাধিক ভেক্টর যদি একটা পয়েন্ট, মানে তাদের ইনিশিয়াল পয়েন্টটা যদি সেম হয়, মোট কথা এটাই। মনে করো এ হচ্ছে একটা ভেক্টর এ একটা ভেক্টর হচ্ছে বি, একটা হচ্ছে সি, তো আর একটা নিয়ে নাও, এটা হচ্ছে ডি। তো এদের দেখো যে ইনিশিয়াল পয়েন্টটা, যেখান থেকে শুরু হচ্ছে ভেক্টরটা, সেটা তাদের একই বিন্দুতে শুরু হয়েছে। তো এই চারটে ভেক্টরকেও আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর। অর্থাৎ যদি একাধিক ভেক্টর একই বিন্দু থেকে উৎপত্তি হয়, তাহলে তাদেরকে বলা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। ওকে, আর কোপ্লেনার ভেক্টর আছে। কোপ্লেনার ভেক্টর কাদের বলে? মনে করো একটা প্লেন রয়েছে, একটা তল রয়েছে, একটা সমতল রয়েছে। ধরো মনে করো একটা আঁকার চেষ্টা করছি। তো ধরো এই একটা সমতল রয়েছে, তো যদি এই সমতলের উপর যদি কোনো ভেক্টর, মানে একাধিক ভেক্টর যদি থাকে, মনে করো এই একটা ভেক্টর রয়েছে, এই একটা ভেক্টর রয়েছে, এই একটা ভেক্টর রয়েছে, কিন্তু সমস্ত ভেক্টরই একটা প্লেনের উপর, অর্থাৎ একই সমতলে তারা অবস্থান করছে। তো এই ভেক্টরগুলোকে আমরা বলবো, মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তখন এই এ বি এবং সি ভেক্টরকে আমরা বলবো কো প্ল্যানার ভেক্টর। তো এই হচ্ছে মোটের উপর ক্লাসিফিকেশান ভেক্টরের। তো এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ভেক্টরের যোগ বিয়োগ এবং গুণ কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। এবং আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভেক্টর ওয়ান ডাইমেনশন, অর্থাৎ ওয়ান ডিতে ভেক্টর কীভাবে অ্যাডিশন হয়, 2Dতে কীভাবে হয়, 3Dতে কীভাবে হয়, সেইগুলো আমরা ইন ডিটেলে আলোচনা করব।